ইলিয়াস মহোদয়ের সঙ্গে মেজর ডালিমের ইন্টারাকশন হচ্ছে। মেজর ডালিমের আপন ভাইরা বা ব্রাদার ইন ল প্রফেসর জি.এম. চৌধুরী ও লাহোরে আমরা যখন ইলেকশন অবজারভেশন বা দেশে অবস্থান করছিলাম তখন ন্যাচারালি আইএসআই অনুমতি প্রদান করেছিল আপন ভাইরা যেহেতু, সেই জন্য প্রফেসর জি.এম. চৌধুরীকে মেজর ডালিমের সঙ্গে মিট করবার, এবং মেজর ডালিম অনেক বিষয়ে তার সঙ্গে শেয়ার করেছিলেন যেগুলো আবার তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। সে কারণে আমরা জানতাম যে মেজর ডালিম জীবিত আছেন, মৃত নন। হাসিনার শাসনামলে এই কথা প্রকাশ করা রীতিমতো প্রাণ নাশের সম্মুখীন হতে পারি আমরা, এই ভয়ে আমরা সেটা কিন্তু পাবলিক করিনি। ধন্যবাদ। আজকে আসলে সময় এসছে খোলামেলা কথা বলা। আপনি যেহেতু ইনসিস্ট করছেন সেজন্য আমি আজকে খোলামেলা আলোচনাই করব। আমাদের শ্রদ্ধেয় রবি ভাই আছেন, ইব্রাহিম মহোদয় আছেন। বাংলাদেশে আপনার একটি ডেলিগেশন এবং একজন ব্যক্তি যে সাবেক সেনাপ্রধান এবং দুদকের চেয়ারম্যান ছিলেন জেনারেল চৌধুরী, এই দুই তরফের ব্যক্তিবর্গের সঙ্গে এবং সর্বশেষ আমাদের ইলিয়াস মহোদয়ের সঙ্গে মেজর ডালিমের ইন্টারাকশন হচ্ছে। আমাদের প্রফেসর ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যে মন্ত্রিসভা বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন, সেই সরকারের চারজন উপদেষ্টা মধ্যে জেনারেল চৌধুরী ছিলেন একজন, যিনি যা পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগ করে দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়ে ঘোষণা করেছিলেন এবার লড়াই হবে, এবং দুদকের চেয়ারম্যান হিসেবে যোগদানের পরপরই তিনি চলে গিয়েছিলেন পাকিস্তান। তার ইউনিটের যে ইউনিট থেকে তিনি তার সামরিক জীবন শুরু করেন, সেই ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেটা ছিল অফিসিয়াল জাস্টিফিকেশন ফর হিজ লিভ অফ অ্যাবসেন্স। আর সেখানে গিয়ে তিনি লাহোরে বৈঠক করেছিলেন মেজর ডালিমের সঙ্গে, এবং এটি ফ্রম হর্সেস মাউথ, অর্থাৎ মেজর ডালিমের কাছ থেকে শোনা। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে মেজর ডালিমের আপন ভাইরা বা ব্রাদার ইন ল প্রফেসর জি.এম. চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর ডিরেক্টর ছিলেন তিনি, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানীয় ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইলেক্টেড ট্রেজারার ছিলেন। তিনি আমাদের জানিপক টিমের সঙ্গে মিলে পাকিস্তানে গিয়েছিলেন আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ইলেকশন অবজার্ভ করতে পাকিস্তান, লাহোরে। আমাদের যারা ইনভাইট করেছিলেন তাদের সেই এন্টিটির নাম ছিল প্যাকফ্রেল। আমাদের তাহসিন ভাই, তিনি ছিলেন কোঅর্ডিনেটর। ও লাহোরে আমরা যখন ইলেকশন অবজারভেশন বা দেশে অবস্থান করছিলাম তখন ন্যাচারালি আইএসআই অনুমতি প্রদান করেছিল আপন ভাইরা যেহেতু, সেই জন্য প্রফেসর জি.এম. চৌধুরীকে মেজর ডালিমের সঙ্গে মিট করবার, এবং মেজর ডালিম অনেক বিষয়ে তার সঙ্গে শেয়ার করেছিলেন যেগুলো আবার তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। সে কারণে আমরা জানতাম যে মেজর ডালিম জীবিত আছেন, মৃত নন। আমরা ফিরে আসি। এটা কত সালের ঘটনা? এটা পাকিস্তানের সাধারণ নির্বাচন আমরা পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম, সে সময় আমরা পরে ডিটেল জানাবো। গত যে নির্বাচন না এর আগে আনুমানিক কত সালে হবে? এটা ইমরান খানের নির্বাচনের সময়। তো যাই হোক, আপনার এই প্যাকফ্রেল মিশনের সঙ্গে কাজ করতে গিয়ে আমাদের ইন্টারাকশন হয়, এবং পরবর্তীতে
হাসিনার শাসনামলে এই কথা প্রকাশ করা রীতিমতো প্রাণ নাশের সম্মুখীন হতে পারি আমরা, এই ভয়ে আমরা সেটা কিন্তু পাবলিক করিনি। আরো মজার ব্যাপার হচ্ছে আপনার মেজর ডালিম সম্ভবত আইএসআই এর পরামর্শেই নিজের সেফটি সিকিউরিটি এনশিওর করবার জন্য তার আত্মীয় স্বজন যারা ঢাকায় বাংলাদেশে আছেন তাদেরকে তিনি টাকা পাঠিয়েছিলেন তার কুলখানি আয়োজন করবার জন্য, এবং শেখ হাসিনাকে বোকা বানানোর জন্য সেটাই ছিল যথেষ্ট। ঘটা করে কুলখানির আয়োজন করা হয়েছিল এবং সবাই দোয়া টোয়া করে দিয়েছিলেন তার আত্মার সদ্গতি বা মাগফিরাত কামনা করে, এবং ন্যাচারালি শেখ হাসিনা খুব সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, ডালিমের আর খোঁজ করেননি। শি ওয়াজ লুকিং ফর কর্নেল রশিদ, এবং খুব খাপ্পা হয়েছিলেন আমাদের চ্যানেল আই নন্দিত তৃতীয় মাত্রার অ্যাঙ্কর জিল্লুরের উপর, কেন তিনি কর্নেল সাহেবের ইন্টারভিউ করে সেটা সম্প্রচার করেছিলেন। যাই হোক, একান্ত যে বৈঠক হয়েছিল শেখ হাসিনার সঙ্গে জিল্লু সাহেবের, তখনও বোধহয় সেই উষ্মা তিনি প্রকাশ করেছিল। তো সেই জন্য মেজর ডালিম যাকে ইন্টারভিউ করেছেন ইলিয়াস মহোদয়, তিনি মেজর ডালিম, তিনি মৃত নন, জীবিত। আই ক্যান টেস্টিফাই দ্যাট। আর প্রফেসর জি এম চৌধুরী তিনি এখনো জীবিত, তার আপন ভাইরা, এবং ঢাকায়, টেক্সাসে এবং ব্রিটেনে যাতায়াত করেন। প্রফেসর জি এম চৌধুরীর সঙ্গে আমার পরিচয় বার্মিংহামে। আমি যখন ইংল্যান্ডে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে অ্যামসোকাস এবং পিএইচডি করছিলাম, সেই সময় তিনি বার্মিংহামে অবস্থিত সিটি সেন্টারে আরেকটি বিশ্ববিদ্যালয় অ্যাস্টন, সেই অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডি করছিলেন এবং পড়াশোনা করছিলেন, এমবিএ করছিলেন, এবং তিনি আপনার অ্যাস্টন বিজনেস স্কুলে পড়তেন। তো তার সঙ্গে আমার প্রায়শই সেখানে দেখা হতো। আর জানেন যে আইবি এর সঙ্গে আমার পারিবারিক একটা সম্পর্ক আছে। আমার চাচা প্রফেসর শফিউল্লাহ, তিনি আইবি এর ফাউন্ডার ডিরেক্টর ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য এবং ট্রেজারার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তো ফলে আইবি এর যারা ফ্যাকাল্টি, তাদের অনেকের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, আছে। আর আমার আরেক তীব্র প্রফেসর ডক্টর আলিমুল্লাহ, তিনিও সেখানে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রফেসর ছিলেন। ধন্যবাদ। আমি আরেকটু আপনার কাছ থেকে বক্তব্য নিয়ে তারপর রবিবের কাছে যাবো। যে মেজর ডালিম সাহেব গতকালকে যে লাইভে এসেছেন, তিনি মেজর ডালিমি, সেটা আপনি নিজেও আইডেন্টিফাই করলেন। তো এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারলাম। উনি যে বক্তব্য দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে নিয়ে, শেখ মুজিবুর রহমানের বক্তব্য ছিল 30 লক্ষ শহীদ হয়েছেন। তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান হয়তো ভুল করে ইংরেজি বুঝতে না পেরে 3 লক্ষকে 30 লক্ষ বলেছেন। এই বিষয়টাকে আসলে আপনি যদি একটু ক্লিয়ার করেন জনাব নাজমুল হাসান কলিম, আসলে ওনার বক্তব্যটাই সঠিক কিনা নাকি শেখ মুজিবুর রহমানের বক্তব্যটাই সঠিক ছিল? এই বিষয়ে আমি রবিবের বক্তব্য নেব, আপনার থেকে পয়েন্ট নেব। দেখুন, এই যে আপনার বিতর্কটা, এটা নতুন নয়। আপনার 1 মিলিয়ন ইজ ইকুইভ্যালেন্ট টু 10 লক্ষ। 10 লাখ। এই যে ব্যাপারটা, এই হিসাবটা, অঙ্কটা, এটা নিয়ে ডিবেট আগেও হয়েছে। নট নিউ যে মেজর ডালিম মহোদয় প্রথম এই ব্যাখ্যাটি প্রদান করলেন। এর আগে একাধিক দক্ষিণ এশীয় আপনার একাডেমিক, তারা এই বিষয়ে এই প্রসঙ্গটিতে আপনার প্রসঙ্গটির অবতারণা করেছেন। মেজর ডালিম হয়তো সেই আলোচনায় এক বাটি ঘি নতুন করে ঢেলে দিলেন আর